এখন দিও না, আমি বলি। দিয়েছো? আচ্ছা, এখানে আসে নাই যে এখন। আচ্ছা, আসছে। ঠিক আছে, ওকে ফাইন। ওকে ঠিক আছে, ওকে ফাইন। একটু জুম করো, দেখা যাচ্ছে? একটু জুম করো। জুম আর হবে না এখন? ঠিক আছে, হয়েছে হয়েছে। ওকে ফাইন। সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, কমার্স একাডেমি অ্যান্ড আর্টস একাডেমির নিয়মিত আয়োজন ধারাবাহিক লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের লাইভ ক্লাসে আমি একাদশ দ্বাদশ শ্রেণীর মানবিক বিভাগের পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় পার্ট 3 অর্থাৎ তৃতীয় অংশের ক্লাস নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমরা পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে দুইটা ক্লাসে পাকিস্তান থেকে বাংলাদেশ কিভাবে সৃষ্টি হয়েছিল এবং পাকিস্তান থেকে বাংলাদেশ সৃষ্টির পিছনে যেই প্রেক্ষাপট বা ঘটনাগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তারই ধারাবাহিকতায় এই অধ্যায় থেকে আমরা পার্ট তৃতীয় অংশে আরেকটু বিস্তারিত আলোচনার চেষ্টা করব। তোমরা যেখান থেকে দেখছো অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছে, ওয়ালাইকুম আসসালাম স্যার, সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা একটু আমাকে বলো যে আমার সাউন্ড ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, আর কে কোথার থেকে দেখছো তোমরা একটু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আর এই অধ্যায় সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে জানাতে পারো। তাহলে আজকে আমরা মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় থেকে আলোচনা করব, সেটা হচ্ছে পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় পাকিস্তান থেকে বাংলাদেশ, এটার পার্ট 3 অর্থাৎ তৃতীয় নাম্বার ক্লাসটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। আসো স্যার একটু মূল ক্লাসে ফিরে যাই, অনেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। আজকে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। গত ক্লাসগুলোতে আমরা ভাষা আন্দোলন এবং পাকিস্তান রাষ্ট্রস্বরূপ বিভিন্ন ইতিহাস নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব যুক্তফ্রন্ট নির্বাচন, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক পরীক্ষার জন্য। আজকে আমরা যুক্তফ্রন্ট নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা করব। যুক্তফ্রন্ট নির্বাচন, এখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, জ্ঞানমূলক। তারপর হচ্ছে তোমার যেগুলা উচ্চতর দক্ষতা বা প্রয়োগমূলক, যেগুলো হচ্ছে সৃজনশীলের জন্য এই অধ্যায়টা, অর্থাৎ ঘ এবং গ যে প্রশ্নগুলো আসে সেগুলোর জন্য এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে স্যার? তাহলে দেখো এই টপিক থেকে তোমার জ্ঞানমূলক প্রশ্ন আসে এবং সৃজনশীলের জন্য, সৃজনশীলের ক্ষেত্রেও এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। যুক্তফ্রন্ট নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। যুক্তফ্রন্ট নির্বাচন, যুক্তফ্রন্ট নির্বাচন। যুক্তফ্রন্ট নির্বাচন পাকিস্তানের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ঘটনা। এখন এই যুক্তফ্রন্ট নির্বাচনের আরেকটা নাম আছে, এটাকে যুক্তফ্রন্ট নির্বাচন না বলে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে বা পাকিস্তানের, বা এভাবে লিখতে পারো পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের নির্বাচন, প্রাদেশিক পরিষদের নির্বাচন, পরিষদের বলো নির্বাচন। যুক্তফ্রন্ট ফ্লাইট স্লাইড চলতেছে, আচ্ছা দুঃখিত। তাহলে এটাকে যুক্তফ্রন্ট নির্বাচন না বলে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের নির্বাচন নামেও ডাকা হয়। ঠিক আছে স্যার? এটার প্রকৃত নাম, এই নির্বাচনটার প্রকৃত নাম হচ্ছে আসলে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক নির্বাচন। ঠিক আছে স্যার? পূর্ব পাকিস্তানের প্রদেশটার মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 1954 সালে। তাহলে পাকিস্তানে আমরা জানি পাকিস্তানে মূলত দুইটা প্রদেশ ছিল, একটা হচ্ছে পূর্ব পাকিস্তান আর একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান। এই পূর্ব পাকিস্তান প্রদেশটার মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 1954 সালে। এই নির্বাচনে যুক্তফ্রন্ট নামক একটা রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল
ছিল এবং শক্তিশালী মুসলিম লীগকে তারা কি করেছিল, পরাজিত করেছিল। এই জন্য যুক্তফ্রন্টের এই সাফল্যের কারণে এই নির্বাচনটার নাম হয়ে যায় 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচন, যেটা মূলত পূর্ব পাকিস্তানের বা পূর্ব বাংলার যেগুলো বিরোধী রাজনৈতিক দলগুলো ছিল এগুলো নিয়ে একটা জোটবদ্ধ রাজনৈতিক দল ছিল। এবং এই রাজনৈতিক দলটা মূলত 4টা দল নিয়ে গড়ে উঠেছিল, অর্থাৎ যুক্তফ্রন্ট নামক যে রাজনৈতিক দলটা গঠিত হয় সেটা 4টা দল নিয়ে গঠিত হয়। সেগুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত, এটা হচ্ছে দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়, পাকিস্তান থেকে বাংলাদেশ। তাহলে আগে একটু দেখো, এটা হচ্ছে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক নির্বাচনকে কেন্দ্র করে যুক্তফ্রন্ট নামক একটা জোটবদ্ধ রাজনৈতিক দল গড়ে উঠেছিল। তারা শক্তিশালী মুসলিম লীগকে পরাজিত করেছিল বিদায় এই নির্বাচনের নাম পূর্ব পাকিস্তানের প্রাদেশিক নির্বাচন না হয়ে এটা হয়ে যায় জনপ্রিয়তার খাতিরে যুক্তফ্রন্টের জনপ্রিয়তার জন্য এই নির্বাচনের নাম হয়ে যায় 1954 সালের কি নির্বাচন, যুক্তফ্রন্ট নির্বাচন। দেখো একটু খেয়াল করো স্যার, যুক্তফ্রন্ট হলো পাকিস্তানের পূর্ববঙ্গ প্রাদেশিক পরিষদের বা পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের নির্বাচনে মুসলিম লীগকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে অন্যান্য বিরোধী দল মিলে গঠিত একটি সমন্বিত জোটবদ্ধ রাজনৈতিক দল। তাহলে যুক্তফ্রন্ট হলো অর্থাৎ পূর্ব পাকিস্তানের যে প্রাদেশিক নির্বাচন ছিল 1954 সালে পূর্ব পাকিস্তানের যে প্রাদেশিক নির্বাচনটা অনুষ্ঠিত হবে সেই প্রাদেশিক নির্বাচনকে সামনে রেখে শক্তিশালী মুসলিম লীগকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে অন্যান্য পূর্ব পাকিস্তানের যে অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলো ছিল তাদের নিয়ে একটা জোটবদ্ধ রাজনৈতিক দল। তাহলে মুসলিম লীগ তখন ক্ষমতাসীন ছিল, ঠিক আছে স্যার, অর্থাৎ কেন্দ্রীয় সরকারে ছিল। এই প্রাদেশিক নির্বাচনে পূর্ব পাকিস্তান থেকে মুসলিম লীগকে পরাজিত করার লক্ষ্যেই মূলত পূর্ব পাকিস্তানের বিরোধী রাজনৈতিক দলগুলো মিলে একটা জোটবদ্ধ রাজনৈতিক দল গঠন করে এবং যেটার নাম দেওয়া হয় কি ফ্রন্ট, যুক্তফ্রন্ট। 1953 সালের 14 নভেম্বর যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত নেওয়া হলো। পরবর্তীতে 1954 সালে, এটা একটু মনে রাখবা, 1954 সালে 4টা ডিসেম্বর যুক্তফ্রন্ট গঠিত হয়। তাহলে 1954 সালের 4টা ডিসেম্বর 1953 সালে 14 নভেম্বর তারিখে যুক্তফ্রন্ট গঠনের কথা বলা হলো। তাহলে দেখো যুক্তফ্রন্ট গঠনের কথা বলা হয়েছিল 1953 সালের 14 নভেম্বর তারিখে, কিন্তু এই যুক্তফ্রন্টটা গঠিত হয় 1953 সালের 4টা নভেম্বর তারিখে, ঠিক আছে, 4টা ডিসেম্বর তারিখে। তাহলে একটু মনে রাখবা যুক্তফ্রন্ট গঠিত হয় 1953 সালে। যুক্তফ্রন্ট যদি গঠন বলে একটু মনে রাখবা, এখানে আমি ঠিক একদম স্পষ্ট করে বলে দিচ্ছি, যুক্তফ্রন্ট গঠন যদি বলে এই সালটা পরীক্ষায় আসে জ্ঞানমূলক প্রশ্নে 1953 সাল, বারবার করে বলতেছি এই জন্য 1953 সালের 4টা ডিসেম্বর, ঠিক আছে স্যার, ডিসেম্বরের 4 তারিখ 4টা ডিসেম্বর তারিখে যুক্তফ্রন্ট গঠিত হয়। যুক্তফ্রন্ট গঠিত হয় পূর্ব পাকিস্তানের 4টি বিরোধী দল মিলে। একটা হচ্ছে যুক্তফ্রন্ট 4টি দল মিলে গঠিত হয়। একটা হচ্ছে আওয়ামী মুসলিম লীগ, যেটার নেতৃত্ব দিচ্ছিল মাওলানা ভাসানী, কৃষক শ্রমিক পার্টি, যেটার নেতৃত্ব দিচ্ছিল শেরে বাংলা একে ফজলুল হক, নেজামে ইসলাম পার্টি, মাওলানা আতাহার আলী, গণতন্ত্রী দল হাদি মোহাম্মদ দানেশ একসাথে মিলে যুক্তফ্রন্ট গঠন করে। তাহলে যুক্তফ্রন্ট গঠনে 4টি রাজনৈতিক দল ভূমিকা পালন করেছিল, ঠিক আছে স্যার। যে 1953 সালে যুক্তফ্রন্ট গঠিত হয়, নির্বাচন হয় যে 54 সালে স্যার, 54 সালে গঠন না স্যার, 53 সালে গঠন হয় যুক্তফ্রন্ট, অর্থাৎ নির্বাচনের আগে যুক্তফ্রন্টটা গঠন হয়, আর 54 সালে কি হয় স্যার, যুক্তফ্রন্ট নির্বাচন হয়। তাহলে যুক্তফ্রন্ট হচ্ছে অর্থাৎ পূর্ব পাকিস্তানের প্রাদেশিক নির্বাচনকে সামনে রেখে পূর্ব পাকিস্তানের বিরোধী দলগুলো মিলে গঠিত একটা জোটবদ্ধ রাজনৈতিক দল, যেটা 1953 সালের 4টা ডিসেম্বর তারিখে গঠিত হয়, যেটা 4টা দল নিয়ে গড়ে ওঠে। যুক্তফ্রন্ট 4টা দল নিয়ে গঠিত হয়। একটা হচ্ছে আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজামে ইসলাম পার্টি, গণতন্ত্রী দল। তাহলে 4টা দল নিয়ে যুক্তফ্রন্ট গড়ে ওঠে, 4টা দল নিয়ে, বোঝা গেছে স্যার? তাহলে 4টা দল নিয়ে যুক্তফ্রন্ট গড়ে ওঠে, ঠিক আছে স্যার। যুক্তফ্রন্টের প্রধান নেতাদের মধ্যে এখানে ছিল শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা ভাসানী, মাওলানা আতাহার আলী, আরেকটা হচ্ছে হাজী মোহাম্মদ দানেশ, এগুলো ছিল যুক্তফ্রন্টের অন্যতম নেতা। আশা করি স্যার এতটুকু বোঝা গেছে। তোমাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে বা এতটুকু বোঝা গেছে কিনা তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও। তাহলে যুক্তফ্রন্ট কিভাবে গঠিত হয়েছে, কত সালে গঠিত হয়েছে, এটা নিয়ে আমরা একটু আলোচনার চেষ্টা করেছি। তোমরা কি বুঝতে পেরেছো? একটু কমেন্টে জানাও। তাহলে পরীক্ষায় যদি আসে যুক্তফ্রন্ট কি, যুক্তফ্রন্ট হচ্ছে জোটবদ্ধ রাজনৈতিক দল, অর্থাৎ পূর্ব পাকিস্তানের প্রাদেশিক নির্বাচনে, পূর্ব পাকিস্তান যে প্রদেশটা ছিল ওই নির্বাচনে শক্তিশালী মুসলিম লীগকে পরাজিত করার লক্ষ্যে পূর্ব পাকিস্তানের বিরোধী দলগুলো বা পূর্ব বাংলার বিরোধী দলগুলো মিলে গঠিত একটা জোটবদ্ধ রাজনৈতিক দল হচ্ছে যুক্তফ্রন্ট, যেটা অর্থাৎ পূর্ব পাকিস্তানের যে প্রাদেশিক পরিষদ নির্বাচন ছিল 1954 সাল, ওই নির্বাচনকে সামনে রেখে 1953 সালে 4টা ডিসেম্বর তারিখে
গঠিত হয়। আশা করি স্যার বোঝা গেছে। ওকে স্যার, আমরা এরপরে পরে চলে যাচ্ছি। স্যার একটু খেয়াল করো স্যার, এরপরে এখানে কিছু এমসিকিউর জন্য আমাদের টপিক মনে রাখতে হবে, কিছু টপিক মনে রাখতে হবে। দেখো, যুক্তফ্রন্টের প্রধান 3 নেতা ছিলেন, অর্থাৎ যুক্তফ্রন্ট যে জোটবদ্ধ রাজনৈতিক দলটা ছিল, ওই আগে বলছি এটা প্রধান 3 নেতা ছিল মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেরেবাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তাহলে যুক্তফ্রন্টের প্রধান 3 নেতার নাম কি? মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেরেবাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী। যুক্তফ্রন্টের এই 3 জন নেতা ছিলেন প্রধান। দেখো, যুক্তফ্রন্ট নির্বাচনে যুক্তফ্রন্ট 21 দফা নির্বাচন ইস্তেহার প্রকাশ করে। তাহলে ওই নির্বাচনকে সামনে রেখে 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচন বা 1954 সালে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের নির্বাচনকে সামনে রেখে যুক্তফ্রন্ট 21 দফা নির্বাচন ইস্তেহার, 21টা প্রতিশ্রুতি দেয়। ইস্তেহার মানে অনেকে বোঝে না, ইস্তেহার মানে হচ্ছে প্রতিশ্রুতি। তাহলে দেখো, নির্বাচনে আমরা অনেক সময় দেখি নির্বাচন অনুষ্ঠিত হলে নির্বাচনের পূর্বে প্রচারণার সময় দলগুলো বিভিন্ন প্রতিশ্রুতি দেয় মানুষকে, জনগণকে। ঠিক আছে স্যার, এটা করে দিব, ওইটা করে দিব আমি নির্বাচিত হলে। ঠিক যুক্তফ্রন্ট 1954 সালের যেই নির্বাচনটা অনুষ্ঠিত হবে পূর্ব পাকিস্তানে, সেই নির্বাচন পূর্ব পাকিস্তান প্রদেশে, সেই নির্বাচনকে সামনে রেখে যুক্তফ্রন্ট 21 দফা নির্বাচন ইস্তেহার দেয়। তাহলে দেখো, যুক্তফ্রন্ট 21 দফা নির্বাচন ইস্তেহার রেখেছিল বা 21টা দাবি পূরণ করবে বলেছিল নির্বাচিত হতে পারলে। তাহলে যুক্তফ্রন্টের নির্বাচনী ইস্তেহার ছিল 21 দফা। ঠিক আছে স্যার, 21 কেন স্যার? এখানে 21 দেওয়ার পিছনে আরেকটা কারণ আছে। অনেক তো সংখ্যা আছে স্যার, 21 না দিয়ে তারা 20 দিতে পারতো, 15 দিতে পারতো বা এর চেয়ে বেশি দিতে পারতো। 21 কেন বেছে নেওয়া হয়েছে তার পিছনে একটা কারণ আছে। কারণ 21শে ফেব্রুয়ারি যে বাঙালির ভাষা আন্দোলন, ভাষার জন্য যে বাঙালিরা রক্ত দিয়েছিল, পাকিস্তানের কেন্দ্রীয় সরকার বাঙালিদের উপর যে 21শে ফেব্রুয়ারি তারিখে হত্যাকাণ্ড চালিয়েছিল, সেগুলোর অর্থাৎ মৌন প্রতিবাদ এবং বাঙালির আবেগকে তাড়িত করতে, আবেগ জাগ্রত করতে, যে এই সরকার, যে কেন্দ্রীয় সরকার আছে, তারা যদি প্রাদেশিক সরকারের ক্ষমতায় আসে পূর্ব পাকিস্তানে, তাহলে তারা বাঙালির সাথে এই আচরণগুলো করবে। এই জন্য পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলা, যেখানে বাঙালি বেশি ছিল, ওই প্রদেশটার ওই প্রাদেশিক নির্বাচনে অর্থাৎ 21শে ফেব্রুয়ারি যে ভাষার সময় কেন্দ্রীয় সরকার হত্যাকাণ্ড চালিয়েছিল, সেটা আবার মনে করিয়ে দিয়ে বাঙালির আবেগকে আরেকটু জাগ্রত করতে তারা 21টা বেশি নিয়েছিল। ঠিক আছে স্যার, 21-এর সাথে কিসের মিল? তাহলে 21শে ফেব্রুয়ারি ভাষার মিল। এই জন্য যুক্তফ্রন্ট তাদের নির্বাচনী ইস্তেহারে প্রতিশ্রুতি যেইগুলা দিয়েছিল নির্বাচনে, সেখানে 21 দফা প্রতিশ্রুতি দেয় মানুষকে, যে তারা নির্বাচিত হলে 21টা দাবি পূরণ করবে। ঠিক আছে স্যার, 21 দফার মধ্যে দেখো, প্রধান দাবি ছিল লাহোর প্রস্তাবের ভিত্তিতে পূর্ববঙ্গকে পূর্ণ সাহিত্য শাসন প্রদান করা। প্রথম দফা ছিল বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়া। ঠিক আছে স্যার, তাহলে দেখো 21 দফা, যুক্তফ্রন্টের 21টা দাবি ছিল যে নির্বাচিত হলে তারা 21টা দাবি পূরণ করবে। 21 দফার মধ্যে তাদের প্রধান দাবি ছিল লাহোর প্রস্তাবের ভিত্তিতে পূর্ববঙ্গকে পূর্ণ সাহিত্য শাসন প্রদান করা। অর্থাৎ লাহোর প্রস্তাবে বলা ছিল, অর্থাৎ যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলো নিয়ে পৃথক স্বাধীন রাষ্ট্র গঠন করবে। তো পূর্ব পাকিস্তানেও দেখা যাচ্ছে যে কি মুসলিম সাহিত্য শাসিত, যেখানে মুসলমান বেশি, সেজন্য পূর্ব পাকিস্তান প্রদেশটাতেও পূর্ণ সার্বভৌমত্ব দিতে হবে। কিন্তু পাকিস্তান সৃষ্টির পর কেন্দ্রীয় সরকার পূর্ব পাকিস্তানকে পূর্ণ সাহিত্য শাসন বা পূর্ণ স্বাধীনতা দেয় নাই। এই জন্য প্রধান যে দাবিটা ছিল যে যুক্তফ্রন্ট যদি জয়ী হয়, 21 দফার মধ্যে প্রধান দাবিটা হচ্ছে লাহোর প্রস্তাবের ভিত্তিতে পূর্ব পাকিস্তানকে পূর্ণ সাহিত্য শাসন বা স্বাধীনতা দেওয়া হবে। এটা হচ্ছে স্যার দ্বিতীয় পত্রের 2য় অধ্যায় পৌরনীতি। এরপরে প্রথম যে দফাটা ছিল 21 দফার মধ্যে, রাষ্ট্রভাষা বাংলা ভাষা, অর্থাৎ রাষ্ট্রভাষাকে বাংলা ভাষার স্বীকৃতি দিবে এবং 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস বা সরকারি ছুটি ঘোষণা করবে। ঠিক আছে স্যার, তাহলে দেখো, যুক্তফ্রন্টের প্রধান দফা ছিল লাহোর প্রস্তাবের ভিত্তিতে, অর্থাৎ পূর্ব পাকিস্তানকে পূর্ণ সাহিত্য শাসন দিবে, তারা পূর্ণ স্বাধীনতা দিবে, যেটা পাকিস্তানের সরকার দেয়নি। যুক্তফ্রন্ট যদি হয় সেটা করবে। আর প্রথম দফা ছিল যে রাষ্ট্রভাষা কি করা হবে? বাংলা করা হবে এবং শহীদদের স্মৃতিতে শহীদ মিনার নির্মাণ করা হবে। আশা করি স্যার এতটুকু বুঝতে পেরেছ। তাহলে এগুলোই ছিল তাদের নির্বাচন ইস্তেহারের মধ্যে গুরুত্বপূর্ণ ইস্তেহার।
21টা নির্বাচন ইস্তিহারের মধ্যে এগুলাই গুরুত্বপূর্ণ নির্বাচন। আর মুসলিম লীগ দেখো, মুসলিম লীগ ধর্মভিত্তিক নির্বাচন ইস্তিহার ঘোষণা করে। মুসলিম লীগ নির্বাচনে অর্থাৎ নির্বাচনের প্রচারে কৌশল হিসেবে ধর্মকে বেছে নেয়, কারণ তারা জানে পূর্ব পাকিস্তানে ইসলাম ধর্মের লোক বেশি বসবাস করে। যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা, আর মুসলিম লীগের নির্বাচনী প্রতীক ছিল হারিকেন। দেখো, মুসলিম লীগ নির্বাচনে ইস্তেহার দেয় ধর্মকে, ধর্মকে পুঁজি করে তারা রাজনীতির ময়দানে মানুষের অর্থাৎ আবেগের জায়গা ধর্ম, ঠিক আছে স্যার। ঠিক পূর্ব পাকিস্তানের মুসলমান বেশি ছিল, তাই তারা বলা হয় যে মুসলিম লীগ এটাও একটা রাজনৈতিক দল, মুসলমানদের যেখানে প্রাধান্য দেওয়া হচ্ছে তারা এটা মুসলমানদের বুঝিয়ে অর্থাৎ মুসলমানদেরকে নিজেদের পক্ষে রাখার চেষ্টা করেছিল ধর্মকে ব্যবহার করে। কিন্তু মুসলমানরা তো সচেতন ছিল, পূর্ব বাংলার মানুষ সচেতন ছিল বা পূর্ব পাকিস্তানের মানুষ সচেতন ছিল বিদায় তাদের এই কৌশলটা কার্যত হয় নাই। আমরা একটু পরেই দেখবো। এখানে দেখো নির্বাচনী ইস্তিহার, যুক্তফ্রন্টের নির্বাচনী ইস্তিহার ছিল নৌকা, মনে রাখবা। 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচনে বা পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচন ইস্তেহার ছিল নৌকা। যুক্তফ্রন্টের নির্বাচনী, বারবার করে বলতেছি, নৌকা। আর মুসলিম লীগের নির্বাচন ইস্তেহার, এটা একটু মনে রাখবা, হারিকেন। মুসলিম লীগের নির্বাচনী ইস্তেহার ছিল হারিকেন। তাহলে 54 সালে যুক্তফ্রন্ট নির্বাচনে দেখি বলতো মুসলিম লীগের নির্বাচন ইস্তেহার কি বলছি, একটু কমেন্টে বলো স্যার, তোমরা একটু রেসপন্স করিও যারা দেখতেছো। যে যুক্তফ্রন্টের নির্বাচন ইস্তেহার বলছি নৌকা, আর মুসলিম লীগের নির্বাচন ইস্তেহার কি বলছি একটু বলো, এখানে দেওয়াই আছে হারিকেন। এটা একটু মনে রাখবা, অনেক সময় এমসিকিউ এবং জ্ঞানমূলক প্রশ্নে আসে। তাহলে এতটুকু আশা করি বোঝা গেছে। তাহলে দেখো, নির্বাচনের মধ্যে দুই দলই নির্বাচন ইস্তেহার দেয় বা জনগণকে প্রতিশ্রুতি দেয় যে যুক্তফ্রন্ট বলে দেয় তারা নির্বাচিত হলে 21টা দাবি পূরণ করবে। তার মধ্যে প্রধান ছিল যে কি, লাহোর প্রস্তাবের ভিত্তিতে পূর্ব পাকিস্তানকে পূর্ণ সাহিত্য শাসন, আর প্রথম দাবি ছিল রাষ্ট্রভাষা বাংলা করা হবে। আর মুসলিম লীগ ধর্মভিত্তিক নির্বাচনে ইস্তেহার দেয়, ইসলাম ধর্মকে পুঁজি করে তারা নির্বাচনে জয়ের চেষ্টা করে। ধন্যবাদ প্রিয়থা সুথারাধার। আচ্ছা, তাহলে দেখো, তাহলে নির্বাচনে একটু প্রতীকগুলো একটু মনে রাখবা। নির্বাচনের প্রতীক যুক্তফ্রন্টের ছিল নৌকা, আর মুসলিম লীগের তো আমরা বলছি হারিকেন। ঠিক আছে, এবার আসো স্যার, এটাই ইম্পর্টেন্ট, এটাই হচ্ছে উদ্দীপকে দিবে। ঠিক আছে স্যার, যুক্তফ্রন্ট নির্বাচন থেকে যদি প্রশ্ন আসে, এখানে নির্বাচনে ফলাফলটা উদ্দীপকে দিলে তোমাকে বিস্তারিত ভাবে এটা বর্ণনা করতে হবে এটা কোন নির্বাচন। দেখো একটু করে খেয়াল করো স্যার, যুক্তফ্রন্ট নির্বাচনে ফলাফলটা এখানে দেওয়া আছে, খুবই ইম্পর্টেন্ট। যুক্তফ্রন্ট নির্বাচনের ফলাফল এখানে দেওয়া আছে স্যার। এই নির্বাচনে পূর্ব বাংলা না বলে আমরা এখানে বোঝার সুবিধার্থে পাকিস্তানের, এটা তো পূর্ব পাকিস্তানের নির্বাচন হচ্ছে, আমরা এখানে পূর্ব পাকিস্তান লিখি। বলা হচ্ছে যুক্তফ্রন্ট নির্বাচনে বা পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের নির্বাচনে পূর্ব পাকিস্তান আইনসভার মোট আসন ছিল 309টি। তাহলে একটা জিনিস খেয়াল করো, পাকিস্তানের দুইটা প্রদেশ, একটা হচ্ছে পূর্ব পাকিস্তান আর একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান। এখানে আমি একে বুঝাই দিচ্ছি স্যার। তাহলে দেখো, এই যে পূর্ব পাকিস্তান যেটা ছিল, এই পূর্ব পাকিস্তানের প্রদেশের মধ্যে প্রাদেশিক আইন পরিষদে মোট আসন ছিল 309টি। তাহলে যুক্তফ্রন্ট নির্বাচনে পূর্ব পাকিস্তান প্রদেশটার মধ্যে মোট আসন ছিল প্রিয়থা সূত্রধর। ঠিক আছে স্যার, একটু তোমার নামটা আসলে একটু কঠিন, ওই জন্য স্যার, প্রিয়থা সূত্রধর। আচ্ছা, যারা যারা দেখতেছো দেখো, পূর্ব পাকিস্তান অর্থাৎ পূর্ব পাকিস্তান প্রাদেশিক নির্বাচনে পূর্ব পাকিস্তান প্রাদেশিক আইন পরিষদের অর্থাৎ মোট আসন ছিল, পূর্ব পাকিস্তান প্রদেশটার আইন পরিষদ যেটা ছিল সেটার মোট আসন ছিল কতটি, 309টি। পূর্ব পাকিস্তান আইন পরিষদের মোট আসন ছিল, প্রাদেশিক আইন পরিষদের মোট আসন ছিল 309টি। এর মধ্যে মুসলিম আসন ছিল 237টি। অর্থাৎ পাকিস্তানে মুসলমান বেশি, এই জন্য মুসলমানদের জন্য আসন বরাদ্দ ছিল। দেখো, আসনগুলো দুইটা, আমরা জানি এই যে পূর্ব পাকিস্তান যে আসনগুলো ছিল সেগুলোকে দুইটা ভাগে ভাগ করে দেয়। কিছু কি আসন মুসলিম আসন, মুসলমানদের জন্য কিছু আসন বরাদ্দ করে দেয়, আর কিছু আসন অমুসলিমদের জন্য কিছু আসন কি করে দেয়, বরাদ্দ করে দেয়। তাহলে দেখো, পূর্ব পাকিস্তান প্রাদেশিক আইন পরিষদের মোট আসন ছিল 309টি। মুসলিম আসন অর্থাৎ মুসলমানদের জন্য বরাদ্দ করে দেওয়া হয় 337টি, আর অমুসলিম আসন অমুসলিমদের জন্য বরাদ্দ ছিল 72টি।
বোঝা গেছে স্যার? এই দুইটা মিলেই হচ্ছে রাউন্ড ফিগারে আমরা যদি বলি 309টি। তাহলে দেখো পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের এই নির্বাচনের ফলাফলটা একটু মনে রাখো। পূর্ব পাকিস্তান প্রদেষ্টার আইন পরিষদের মোট আসন ছিল 309টি, যার মধ্যে মুসলমানদের জন্য আসন বরাদ্দ ছিল 237, অমুসলিম আসন বরাদ্দ ছিল 72। অনেকে বলতে পারে স্যার অমুসলিম আসন কম কেন? কারণ মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ ছিল, সংখ্যায় বেশি ছিল, তাদের জন্য আসন বেশি। হিন্দুরা একটু সংখ্যায় লঘিষ্ঠ কম ছিল, এই জন্য তাদের জন্য আসন কম। দেখো 1954 সালের নির্বাচনে 237 মুসলিম আসনের মধ্যে যুক্তফ্রন্ট পাইছে 223টি। দেখো 237 মুসলিম আসন ছিল, তাহলে 237 এর মধ্যে যেটা যুক্তফ্রন্ট ছিল, যুক্তফ্রন্ট ছিল বলা হচ্ছে যুক্তফ্রন্ট পাইছে বলা হচ্ছে কতটি? যুক্তফ্রন্ট 237 মুসলিম আসনের মধ্যে 237 মুসলিম আসনের মধ্যে যুক্তফ্রন্ট পাইছে 223টি। 237 মুসলিম আসনের মধ্যে 223টি আসন যুক্তফ্রন্ট লাভ করে। তারপর অন্যদের মধ্যে মুসলিম লীগ পাইছে মাত্র 9টি। মুসলিম লীগ, এখানে দুইটা দলের রেজাল্ট মনে রাখলেও হবে। মুসলিম লীগ। এখন তুমি বলতে পারো স্যার আপনি আলাদা আলাদা করে লিখতেছেন। মুসলিম লীগ পাইছে মুসলিম আসন মাত্র 9টি। তাহলে দেখো মোট 309টি আসন মুসলিম আসন মুসলমানদের জন্য বরাদ্দ ছিল 237টা আসন। পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের আইনসভায় মুসলমানদের জন্য আসন বরাদ্দ 237 আর অমুসলিমদের জন্য 72টি। 237 আসনের মধ্যে এই 237টা আসনের মধ্যে যুক্তফ্রন্ট পাইছে 223টা আসন লাভ করে, আর মুসলিম লীগ মাত্র 9টা আসন লাভ করে। ঠিক আছে স্যার? মুসলিম আসনের মধ্যে। তাহলে তাদের কৌশলটা ওই যেটা ধর্মভিত্তিক নির্বাচনে ইস্তেহার দিয়েছিল সেটা এখানে নস্যাৎ হয়। ঠিক আছে স্যার? এটা এখানে কার্যকর হয় নাই, কারণ মুসলমানরা তাদের চালাকি বুঝে গেছিল। ঠিক আছে স্যার? তারা যে এখানে ধর্মটা স্বার্থের জন্য ব্যবহার করতেছে এটা পূর্ব পাকিস্তানের মানুষ যারা মুসলমান ছিল তারা প্রত্যেকেই বুঝে গেছিল, এই জন্য তারা মাত্র 9টি আসন লাভ করেছিল। এরপরে আমরা দেখো নির্দলীয় সরকার 4টি, খেলাফতে রব্বানী 1টি আসন লাভ করে। অন্যদিকে অমুসলিম আসন 72টি আসনের মধ্যে বলা হচ্ছে 72টি আসনের মধ্যে যদি আমরা বলি 72টি আসন যেটা আছে এটার মধ্যে বলা হচ্ছে যুক্তফ্রন্ট যদি দেখি 72টি আসনের মধ্যে যুক্তফ্রন্ট পাইছে কয়টি আসন? এখানে দেওয়া আছে যুক্তফ্রন্ট 72টি আসনের মধ্যে যুক্তফ্রন্ট পাইছে 13টি আসন। এখানে যোগ হবে 223 যোগ 13, তাহলে অমুসলিম আসনের মধ্যে যুক্তফ্রন্ট পাইছে 13টি আসন। আর যদি বলি আমি মুসলিম লীগ 1টি আসনও পাই নাই, এটা আমরা লিখে দিতে পারি। মুসলিম লীগ 1টি আসনও পায় নাই, মানে মুসলিম লীগ অমুসলিম আসন 0-0, কারণ তো তারা অমুসলিমদের প্রাধান্য দেয় নাই নির্বাচনী ইস্তেহারে, এটা ফুটে উঠেছিল। তাহলে একটু করে খেয়াল করো স্যার, এটা নির্বাচনের ফলাফলটা খুবই ইম্পর্টেন্ট স্যার পরীক্ষার জন্য, এখান থেকে প্রশ্ন আসে। তাহলে পাকিস্তান যে সমগ্র পাকিস্তানের 2টা প্রদেশ ছিল, তাহলে পাকিস্তানের পূর্ব প্রদেশের মধ্যে নির্বাচন হচ্ছে, পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের নির্বাচন হচ্ছে। পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের আইনসভায় মোট আসন ছিল 309টি। 309টি আসন হিন্দু এবং মুসলিম এবং অমুসলিমদের মধ্যে ভাগ করে দেওয়া হয় 309টি আসন। তাহলে মুসলিম বেশি, এই জন্য মুসলমানদের জন্য বরাদ্দ ছিল 237। মুসলমানদের জন্য 309টি আসন থেকে মুসলমানদের জন্য ছিল 237 আর অমুসলিমদের জন্য ছিল 72টি আসন। এখন যুক্তফ্রন্ট যে চিরপ্রতিদ্বন্দ্বী ছিল মুসলিম লীগের, এই যুক্তফ্রন্ট মুসলিম আসন 237 এর মধ্যে পাইছে 223টি, আর অমুসলিম আসন 72টির মধ্যে পাইছে 13টি। আর অন্যদিকে মুসলিম লীগের জন্য যে 237 আসন বরাদ্দ ছিল তারা পাইছে মুসলিম আসন মাত্র 9টি, আর অমুসলিম আসন 72টি থেকে তারা 1টি আসনও জয়লাভ করতে পারে নাই। তাহলে এখানে ফলাফল দাঁড়ায় কি? 309টি আসনের মধ্যে আমরা যদি দেখি যুক্তফ্রন্ট পাইছে 223, যোগ হবে এগুলো হচ্ছে মুসলিম আসন, আমরা দেখছি 223, তারপর 13টি যোগ হবে এখানে 223 যোগ 13, তাহলে মোট আসন যদি বলি 226টি আসন পাইছে তারা, আর মুসলিম লীগ পাইছে মাত্র 9টি আসন। তাহলে 1954 সালে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদে যুক্তফ্রন্ট 226টি আসন, 223টি আসন পাইছে মুসলিম আসন থেকে, আর 13টি আসন পাইছে অমুসলিম আসন থেকে। মোট আসন ছিল 309টি। 309টি থেকে যুক্তফ্রন্ট পাইছে 226টি আসন। তাহলে যুক্তফ্রন্ট সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল, আর মুসলিম লীগ শুধুমাত্র মুসলিম আসন থেকে 9টি, মানে হচ্ছে 309টি আসন থেকে মুসলিম আসন পাইছে 9টি, অমুসলিম আসন 1টি পাই নাই, মানে 309টি আসন থেকে তারা পাইছে কয়টি আসন? মাত্র
9টি আসন। তাহলে যুক্তফ্রন্ট পাইছে এই নির্বাচনে 223টি আসন, মুসলিম লীগ পাইছে 9টি আসন, নির্দলীয় জোট পাইছে 4টি আসন, খেলাফতে রাব্বানি পাইছে 1টি আসন। ঠিক আছে স্যার, বাদ বাকি আসনগুলো এখানে অনেক অনেক রাজনৈতিক দল ছিল। অমুসলিমদের মধ্যে কংগ্রেস ছিল, তফসিলি ফেডারেশন ছিল, তারপর হচ্ছে যে খ্রিস্টান ছিল, বৌদ্ধ ছিল, নির্দলীয় ছিল, চাকমা রাজা ত্রিদীপ রায় ছিল। এগুলো একটি করে আসন বা কেউ 2টি করে আসন লাভ করে। তাহলে নির্বাচনের ফলাফল আমরা যদি দেখি, আবার বলতেছি, মোট 309টি আসন 2 ভাগে ভাগ করে দিছে। মুসলমানদের জন্য রাখছে 223টি আসন, 237টি আসন, অমুসলিমদের জন্য 72টি আসন। 237টি আসনের মধ্যে যুক্তফ্রন্ট পাইছে 223টি অমুসলিম আসন, 72টির মধ্যে যুক্তফ্রন্ট পাইছে 13টি, মোট পাইছে 309টি আসনের মধ্যে কতটি? 226টি। আর মুসলিম লীগ মাত্র 9টি আসন পাইছে। 309টি আসনের মধ্যে মুসলমানদের পক্ষ থেকে তারা পূর্ব পাকিস্তানের 9টি আসন লাভ করে। ঠিক আছে স্যার, এভাবেই তারা, অর্থাৎ বিরোধী সরকারও ছিল না, বিরোধী সরকার ছিল তফসিলি ফেডারেশন, এখানে বিরোধী দল, তারা একদম বরাডুবি ঘটে আমরা বলতে পারি। যুক্তফ্রন্টের এই নির্বাচনে ফলাফল দেখে বোঝা যাচ্ছে যে কি যুক্তফ্রন্ট জয়ী হয় এবং মুসলিম লীগের কি ঘটে? বরাডুবি ঘটে। তাহলে দেখো নির্বাচনে 223টি আসন, এটা হচ্ছে মুসলিম আসন, আর যদি অমুসলিম আসন সহ কাউন্ট করি 13টি, 226টি আসন। 309টি আসনের মধ্যে পূর্ব পাকিস্তান প্রদেশটার মধ্যে 226টি আসন যুক্তফ্রন্ট লাভ করে এবং তারা একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। তাদের মতো আসন কেউ লাভ করতে পারে নাই। মুসলিম লীগ মাত্র 9টি আসন লাভ করে এবং তাদের বরাডুবি ঘটে। এখন আমরা একটু দেখব 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচনে যুক্তফ্রন্টের জয় এবং মুসলিম লীগের পরাজয়ের কারণ। অনেক সময় আসে যুক্তফ্রন্ট কেন জয়ী হয়েছিল, মুসলিম লীগ কেন পরাজিত হয়েছিল। ঠিক আছে স্যার, 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্টের জয়, মুসলিম লীগের পরাজয়ের কারণগুলো কি আমরা একটু দেখার চেষ্টা করব। যুক্তফ্রন্ট কেন জয়ী হয়েছিল এবং মুসলিম লীগের কেন পরাজয় ঘটেছিল, সেই পরাজয়ের কারণগুলো আমরা একটু কি করার চেষ্টা করব, দেখার চেষ্টা করব। তাহলে দেখো স্যার, যুক্তফ্রন্টের জয় এবং যুক্তফ্রন্টের বিজয় এবং মুসলিম লীগের পরাজয়ের কারণ। যুক্তফ্রন্ট কেন বিজয় হয়েছিল আর মুসলিম লীগ তো আমরা দেখছি পরাজিত, বরাডুবি ঘটেছিল নির্বাচনে। এক নাম্বার কারণ, যুক্তফ্রন্টের জয়ের পিছনে 1 নাম্বার কারণ ছিল রাষ্ট্রভাষার দাবি নাকচ করা। রাষ্ট্রভাষার দাবিটা মেনে নেয় নাই, অর্থাৎ পূর্ব পাকিস্তানের মানুষ রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে দাবি করে আসছিল দীর্ঘদিন ধরে, তার জন্য রক্ত দিয়েছিল। ঠিক আছে স্যার, বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য। কিন্তু মুসলিম লীগ সরকার, যেটা কেন্দ্রীয় সরকার ছিল, তারা বাঙালিদের এই দাবিটা মেনে নেয় নাই, অর্থাৎ পূর্ব পাকিস্তানিদের এই দাবিটা কি করে নাই, মুসলিম লীগ সরকার মেনে নেয় নাই। এই জন্য পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষ তাদেরকে নির্বাচন 1954 সালের পূর্ব পাকিস্তানের প্রাদেশিক নির্বাচনে তাদেরকে কি করেছিল, যারা বাঙালিরা ছিল, পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাঙালি, তারা মুসলিম লীগকে অর্থাৎ কি করেছিল, বয়কট করেছিল, আর যুক্তফ্রন্টকে কি করেছিল নির্বাচনে অর্থাৎ ভোট দিয়ে জয়ী করেছিল। ঠিক আছে স্যার, তাহলে দেখো ক্ষমতায় ছিল মুসলিম লীগ সরকার ক্ষমতায় থাকায় কেন্দ্রীয় সরকার তাদের কাছে পূর্ব পাকিস্তানের যে আফম জনসাধারণ ছিল, যে সাধারণ মানুষ, পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষ, তারা রাষ্ট্রভাষা বাংলা হিসেবে দাবি জানিয়েছিল, রাষ্ট্রভাষা বাংলা করার দাবি, কিন্তু মুসলিম লীগ কেন্দ্রীয় সরকার সেটা মেনে নেয় নাই। এই জন্য পূর্ব পাকিস্তান প্রদেশটার মধ্যে যখন প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়, এই পূর্ব পাকিস্তানের যারা সাধারণ বাঙালি ছিল তারা মুসলিম লীগকে বিরোধিতা করে। ঠিক আছে স্যার, এবং যুক্তফ্রন্টের পক্ষে রায় দেয়, ভোট দেয়। এই জন্য যুক্তফ্রন্ট জয়ী হয় আর মুসলিম লীগ কি হয়, পরাজিত হয়। এটা একটা অন্যতম কারণ ছিল। না স্যার, 236 না, তোমার ভুল হচ্ছে। এটা তুমি ইয়ার নির্বাচন নিয়ে আসবে না, এখানে একটা 70-এর নির্বাচন আছে, আর একটা হচ্ছে তোমার 54 সালের নির্বাচন আসে। এগুলো একটু মনে রাখবো স্যার। 236 হচ্ছে, এখানে তুমি ঠিক করে নির্বাচনের ফলাফল গুলো দেখো, কার জন্য কয়টি আছে, এখানে সবগুলোর দেওয়াই আছে। ঠিক আছে স্যার, তারপর দেখো সাহিত্য শাসনের দাবি উপেক্ষা করা। সাহিত্য শাসন মানে হচ্ছে স্বাধীনতা। দেখো স্বাধীনতা, সাহিত্য শাসন মানে, অনেকে বলে সাহিত্য শাসন মানে কি, সাহিত্য শাসন মানে হচ্ছে স্বাধীনতা, অর্থাৎ পূর্ব পাকিস্তানের জনগণের স্বাধীনতা হরণ করেছিল। ঠিক আছে স্যার, তাদের স্বাধীনতার দাবি উপেক্ষা করেছিল মুসলিম লীগ সরকার। মুসলিম লীগ সরকার ছিল কেন্দ্রীয় সরকার, তারা পূর্ব পাকিস্তানের মানুষকে জিম্মি করে রেখেছিল। পূর্ব পাকিস্তানের মানুষের অধিকারগুলো যথাযথভাবে তারা নিশ্চিত করতে পারেনি বিদায় পূর্ব পাকিস্তানের প্রাদেশিক নির্বাচনে, ঠিক আছে স্যার, মুসলিম লীগ সরকারকে পূর্ব পাকিস্তানের মানুষ বয়কট করে এবং যুক্তফ্রন্টের পক্ষে রায় দিয়ে যুক্তফ্রন্টকে বিজয়ী করে তোলে। তাহলে দেখো সাহিত্য শাসন
নিশ্চিত করতে পারে নাই, পূর্ব পাকিস্তানের মানুষের স্বায়ত্ত শাসন মুসলিম লীগ সরকার নিশ্চিত করতে পারে নাই বিদায় এই নির্বাচনে পূর্ব পাকিস্তানের মানুষ, অর্থাৎ 54 সালে যুক্তফ্রন্ট নির্বাচনে পূর্ব পাকিস্তানের মানুষ, ও সরি 36, আচ্ছা এটা বলছি না, এটা হ্যাঁ 36, ঠিক আছে, এটা ঠিক আছে, এটা হইলে ঠিক আছে যোগ করার সময়, আচ্ছা ঠিক আছে, এটা 36, আচ্ছা যোগ বিয়োগ এগুলো তোমরা মিলাই নিবা আর কি, 23 আর 13, ঠিক আছে 23 আর 13 34, ঠিক আছে স্যার, এটা তোমরা মিলাই নিবা। আচ্ছা ঠিক আছে স্যার, দুঃখিত, এটার জন্য দুঃখ প্রকাশ করছি, এটা তোমরা কি করে নিবা স্যার, মিলাই নিবা, ঠিক আছে। আচ্ছা মুসলিম আসন ছিল 223 আর অমুসলিম 13, মোট মিলে হয় 234, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা তাহলে দেখো পূর্ব পাকিস্তানের আর্থসামাজিক উন্নয়ন অবহেলা করেছিল, তাহলে যুক্ত ফ্রন্ট বিজয়ের পিছনে এবং মুসলিম লীগ পরাজয়ের পিছনে অন্যতম একটা কারণ ছিল পূর্ব পাকিস্তান যেটা ছিল, পাকিস্তানের যে পূর্ব পাকিস্তান প্রদেশটা ছিল সেখানে আর্থসামাজিক, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে তারা কি করেছিল স্যার, বিরোধিতা করেছিল। এই জন্য বলা হচ্ছে যে কি যুক্তফ্রন্টের নির্বাচনে যুক্তফ্রন্ট জয়ী হয়, যুক্তফ্রন্ট যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেগুলো মানুষের কাছে, অর্থাৎ মনে হয় যে কি যুক্তফ্রন্ট নির্বাচিত হলে এই প্রতিশ্রুতিগুলো পূরণ করবে, এই জন্য তারা যুক্তফ্রন্টকে ভোট দেয় এবং মুসলিম লীগকে বয়কট করে। কারণ মুসলিম লীগ সরকার কেন্দ্রীয় ক্ষমতায় থাকা, কেন্দ্রীয় সরকারের থাকা অবস্থায়ও পূর্ব পাকিস্তানের মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য, সামগ্রিক জীবনযাত্রার মান উন্নয়নের জন্য কোনো কাজ করে নাই। এই জন্য পূর্ব পাকিস্তানের মানুষ তাদের প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগ সরকারকে বয়কট করে এবং যুক্তফ্রন্ট সরকারকে বিজয়ী করে তোলে। তারপর দেখো সরকারের দমনমূলক নীতি, অর্থাৎ মুসলিম লীগ সরকার কেন্দ্রীয় সরকার থাকা অবস্থায় তারা জনগণের উপর বিভিন্ন দমনমূলক নীতি পরিচালনা করে, ঠিক আছে স্যার। জনগণকে সরকারের বিরুদ্ধে কথা বললে জনগণের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা, ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে জনগণকে অর্থাৎ বিভিন্ন নির্যাতন নিপীড়নের চেষ্টা করে। এই জন্য এই অঞ্চলের মানুষ প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগকে কি করে, বয়কট করে এবং যুক্তফ্রন্টকে জয়ী করে তোলে। দেখো সংবিধান প্রণয়নে ব্যর্থতা, যুক্তফ্রন্ট বিজয় এবং মুসলিম লীগের পরাজয়ের পিছনে অন্যতম একটা কারণ ছিল সংবিধান প্রণয়ন, অর্থাৎ মুসলিম লীগ সরকার কেন্দ্রীয় সরকার থাকা অবস্থায় পাকিস্তানে একটা সংবিধান প্রণয়ন করতে পারে নাই। রাষ্ট্র পরিচালনার দেখো 47 সালে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হয়, ঠিক আছে স্যার। এই যে দীর্ঘ সময় 1954 সালে এসেও তারা একটা মুসলিম লীগ সরকার ক্ষমতায় ছিল, কেন্দ্রীয় সরকারের ক্ষমতায়, কিন্তু তারা একটা কি তৈরি করতে পারে নাই, সংবিধান তৈরি করতে পারে নাই, পূর্ণাঙ্গ সংবিধান তৈরি করতে পারে নাই। বিদায় এই ব্যর্থতার কারণেই মূলত মানুষ তাদেরকে বয়কট করেছিল এবং যুক্তফ্রন্টকে বিজয়ী করে তুলেছিল। এরপরে দেখো মুসলিম লীগের জনবিচ্ছিন্নতা, একটু করে খেয়াল করো, মুসলিম লীগের জনবিচ্ছিন্নতা। মুসলিম লীগ অর্থাৎ পূর্ব পাকিস্তানের মানুষের সাথে তাদের একটা সুসম্পর্ক ছিল না, আর যুক্তফ্রন্ট যেটা ছিল এটা ছিল পূর্ব পাকিস্তানের যে বিরোধী রাজনৈতিক দলগুলো ছিল সেগুলো নিয়ে গঠিত একটা জোটবদ্ধ রাজনৈতিক দল। এই জন্য পূর্ব পাকিস্তানের মানুষের সাথে যুক্তফ্রন্টের যেরকম সুসম্পর্ক ছিল মুসলিম লীগের সেরকম সুসম্পর্ক ছিল না। এই জন্য জনবিচ্ছিন্নতার কারণে, মুসলিম লীগের জনবিচ্ছিন্নতার কারণে যুক্তফ্রন্ট বলা হচ্ছে এটার কি করে, অর্থাৎ যুক্তফ্রন্ট এটা সুফলটা ভোগ করে নির্বাচনে তারা জনগণের অর্থাৎ ম্যান্ডেট অর্জন করে নিতে কি হয়, সক্ষম হয় এবং মুসলিম লীগকে জনগণ কি করে, বয়কট করে। এই 6টি কারণ, একটা হচ্ছে রাষ্ট্রভাষার দাবিকে নাকচ, মুসলিম সরকার নাকচ করেছিল, সাহিত্য শাসন দাবি উপেক্ষা করেছিল মুসলিম লীগ সরকার, পূর্ব পাকিস্তান আর্থসামাজিক উন্নয়নে তারা অবহেলা করেছিল এবং সরকারের দমনমূলক নীতি, সংবিধান প্রণয়ন ব্যর্থতা, সেই সাথে মুসলিম লীগের জনবিচ্ছিন্নতা, এই সকল কারণেই মূলত যুক্তফ্রন্ট এই নির্বাচনে জয়ী হয় এবং মুসলিম লীগ পরাজিত বা বরাডুবি ঘটে। আশা করি স্যার বোঝা গেছে। এরপরে দেখো স্যার যুক্তফ্রন্টের সরকার গঠন, আমরা এটা নিয়ে একটু আলোচনা করি, যুক্তফ্রন্ট কিভাবে এই নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করেছিল। যুক্তফ্রন্ট কিভাবে সরকার গঠন করেছিল এটা একটু করে খেয়াল করো স্যার। 1954 সালে, তাহলে নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছিল 1954 সালে এবং নির্বাচনে জয়ী হওয়ার পর 1954 সালে যুক্তফ্রন্ট বা পূর্ব পাকিস্তান প্রদেশটার মধ্যে যুক্তফ্রন্ট জয়ী হওয়ার পর সরকার গঠন করে 1954 সালে পূর্ব পাকিস্তান প্রদেশের মধ্যে 1954 সালে 3রা এপ্রিল তারিখে শেরে বাংলা একে ফজলুল হক সহ
4 সদস্য বিশিষ্ট যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠন করে। তাহলে দেখো 4 সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা গঠন করবে পূর্ব পাকিস্তান প্রদেশটার মধ্যে। তাহলে পূর্ব পাকিস্তান প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্ট জয়ী হয়ে 1954 সালের এখানে দেওয়া আছে 3রা এপ্রিল তারিখে 1954 সালের 3রা তারিখটা মনে রাখবা, 3রা এপ্রিল তারিখে শেরে বাংলা একে ফজলুল হককে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী করে 4 সদস্য বিশিষ্ট মন্ত্রী পরিষদ গঠন করা হয়। 4 সদস্য বিশিষ্ট কি পরিষদ গঠন করা হয়? মন্ত্রী পরিষদ গঠন করা হয়। পরবর্তীতে পূর্ণাঙ্গ মন্ত্রী পরিষদ গঠন করা হয় 15 মে তারিখে। প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, একটু আগেই বলছি, পূর্ব পাকিস্তান প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শেরে বাংলা একে ফজলুল হক। তাহলে 54 সালে যুক্তফ্রন্ট নির্বাচনে জয়ী হয়ে যুক্তফ্রন্টের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন শেরে বাংলা একে ফজলুল হক। ঠিক আছে স্যার। এরপরে কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রের কারণে 1954 সালের 30 মে যুক্তফ্রন্ট মন্ত্রী পরিষদকে বাতিল ঘোষণা করা হয়। শাসনতন্ত্রের 92 খ ধারা জারির মাধ্যমে প্রাদেশিক গভর্নরের শাসন প্রবর্তন করেন, যেই ধারা অনুসারে পরবর্তীতে শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়। দেখো কেন্দ্রীয় সরকার এখানে একটা ষড়যন্ত্র করে, যুক্তফ্রন্ট সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার একটা ষড়যন্ত্র করে এবং যুক্তফ্রন্ট সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনে কেন্দ্রীয় সরকার। কারণ মুসলিম লীগ যেহেতু পূর্ব পাকিস্তান প্রদেশের মধ্যে একদম নির্বাচনে একদম কি ভরাডুপি করেছিল তাদের মুসলিম লীগ সরকারের পূর্ব পাকিস্তান প্রদেশটার মধ্যে, এই জন্য তারা কি করে, অর্থাৎ পূর্ব পাকিস্তানে এই যে সরকারটা গঠিত হয় তাদের বিরুদ্ধে মুসলিম লীগ সরকার অর্থাৎ কূপ প্রকাশের জন্য বা ষড়যন্ত্র করে চক্রান্ত করে এই সরকারকে পতনের জন্য তারা এই সরকারের বিরুদ্ধে, দেখো অল্প সময় মাত্র কয়দিনের মাথায় আমরা দেখতে গেলে 3রা এপ্রিল তারিখে সরকার মাত্র কয়েক মাস 56 দিন ধরতে পারো, কয়দিনের মাথায় মাত্র 56 দিনের মাথায় যুক্তফ্রন্টের পতন ঘটে। 56 দিন, 2 মাসও হয় নাই। কিন্তু এই সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার যেহেতু এটা মেনে নিতে পারে নাই যুক্তফ্রন্ট সরকারকে, তাই কেন্দ্রীয় সরকার ছিল মুসলিম লীগ সরকার, তারা প্রাদেশিক সরকারের বিরুদ্ধে একটা দুর্নীতির অভিযোগ আনে। এই দুর্নীতির অভিযোগ এনেই তারা অর্থাৎ যুক্তফ্রন্ট সরকারকে কি করে ক্ষমতাচ্যুত, বা পূর্ব পাকিস্তানের প্রাদেশিক সরকার এটাকে কি করে ক্ষমতাচ্যুত করে বা যুক্তফ্রন্টের মন্ত্রিসভাকে বাতিল ঘোষণা করে। তাহলে দেখো কেন্দ্রীয় সরকার ষড়যন্ত্রের কারণে যুক্তফ্রন্ট সরকারের পতন ঘটে, প্রাদেশিক সরকারটার পতন ঘটে। ষড়যন্ত্রটা কি ছিল, যে দুর্নীতির অভিযোগ আনা হয়। তাহলে যুক্তফ্রন্ট সরকার কয়দিন ক্ষমতায় ছিল লিখতে পারো, মাত্র 56 দিন ক্ষমতায় ছিল। যুক্তফ্রন্ট সরকার কয়দিন ক্ষমতায় ছিল, মাত্র 56 দিন যুক্তফ্রন্ট সরকার কি ছিল, ক্ষমতায় ছিল। ঠিক আছে স্যার, যুক্তফ্রন্ট সরকার মাত্র কয়দিন ক্ষমতায় ছিল, 56 দিন ক্ষমতায় ছিল। তাহলে দেখো স্যার একটু করে এতটুকু পর্যন্ত খেয়াল রাখবা। আমরা যুক্তফ্রন্ট নির্বাচন নিয়ে আজকে দীর্ঘ আলোচনা করেছি। আমরা যদি একটু পিছনে ফিরে যাই, একটু পিছন থেকে দেখি, যুক্তফ্রন্ট হচ্ছে একটি জোটবদ্ধ রাজনৈতিক দল। যুক্তফ্রন্ট কি জোটবদ্ধ রাজনৈতিক দল, যেটা 4টা দলের পূর্ব পাকিস্তানের প্রাদেশিক নির্বাচনকে সামনে রেখে পূর্ব পাকিস্তানের বিরোধী 4টা রাজনৈতিক দল মিলে শক্তিশালী মুসলিম লীগকে পরাজিত করার লক্ষ্যে এই যুক্তফ্রন্টটা গঠিত হয় 1953 সালের 4টা ডিসেম্বর তারিখে। অর্থাৎ ডিসেম্বরের 4 তারিখ যুক্তফ্রন্ট গঠিত হয়। আর যুক্তফ্রন্টে 4টি দল নিয়ে গঠিত হয়। একটা হচ্ছে আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজামি ইসলাম পার্টি, গণতন্ত্রী দল। আর যুক্তফ্রন্টের নির্বাচনী ইস্তেহার ছিল, অর্থাৎ পূর্ব পাকিস্তানের প্রাদেশিক নির্বাচনকে সামনে রেখে যুক্তফ্রন্ট 21 দফা ভিত্তিক নির্বাচনী ইস্তেহার ঘোষণা করে। 21 দফার মধ্যে 2টা, একটা হচ্ছে প্রধান দফা ছিল কি লাহোর প্রস্তাবের ভিত্তিতে পূর্ববঙ্গে পূর্ণ সাহিত্য শাসন, আর প্রথম দফা ছিল রাষ্ট্রভাষার বাংলা ভাষা স্বীকৃতি দিবে। আর মুসলিম লীগ ধর্মভিত্তিক নির্বাচনী ইস্তেহার ঘোষণা দেয়। এরপর আমরা যদি দেখি যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা, আর মুসলিম লীগের নির্বাচনী প্রতীক ছিল হারিকেন। যুক্তফ্রন্টের নির্বাচনী ফলাফল আমরা দেখছিলাম 309টি আসনের মধ্যে দুই ভাগে ভাগ করে দেওয়া হয়, 237 এবং 72। এই 237টি আসনের মধ্যে যুক্তফ্রন্ট, অর্থাৎ এগুলো 237 হচ্ছে মুসলিম আসন, 72টি হচ্ছে অমুসলিম আসন। 237টি আসনের মধ্যে যুক্তফ্রন্ট পায় 223, আর অমুসলিম আসন 72টির মধ্যে যুক্তফ্রন্ট পাইছিল 13টি আসন। সর্বমোট আসন পাইছিল, একটু ভুল হয়েছিল, আমি তখন বলছিলাম, ভুলটা আবার কারেকশন করতেছি। সর্বমোট আসন ছিল 223 যোগ ওইদিকে হচ্ছে অমুসলিম আসনের মধ্যে তারা দেখো যুক্তফ্রন্ট পাইছিল অমুসলিম আসনের মধ্যে 13টি আসন, মোট হচ্ছে 236টি আসন। 309টি আসনের মধ্যে যুক্তফ্রন্ট 36টি আসন লাভ করে মুসলিম অমুসলিম মিলে। আর মুসলিম লীগ 72টি আসনের মধ্যে মুসলিম আসন পাইছে মাত্র 9টি, অমুসলিম আসনে তারা একটি আসনও পায় নাই। এই জন্য দেখো
237 আসনের মধ্যে তারা মুসলিম লীগ মুসলিম আসন পাইছে 9টি, অমুসলিম আসন 72টির মধ্যে তারা একটিও পায়নি। এই জন্য মোট আসন 309টির মধ্যে তারা 9টি আসন পাইছে। বাকি আসনগুলো অন্যান্য রাজনৈতিক দল, এগুলো তেমন একটা দরকার নাই। আর তো আমরা বলছি যুক্তফ্রন্টের জয়, মুসলিম লীগের পরাজয়ের পিছনে কারণগুলো আশা করি তোমাদের বোঝা গেছে স্যার। এই অধ্যায়ের পরবর্তী টপিক মারি চুক্তি এবং পাকিস্তানের সংবিধান প্রণয়ন নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। সে অবধি তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি আজকের ক্লাসটা এখানে ইতি টানছি। আল্লাহ হাফেজ স্যার, ধন্যবাদ সবাইকে।